এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের প্রতিনিধি সাদাত হাবিবি সেতু। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেতু, এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? ফলাফল ঘোষণা চলছে এবং আপনারা সেটি দেখছিলেন এবং নির্বাচন কমিশনের এই ফলাফল ঘোষণা প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এবং যেই ফলাফলগুলো আপনি ইতিমধ্যে দেখেছেন যে এখন পর্যন্ত বিএনপি যে জোট, বিএনপির যেই সমন্বয়কৃত জোট সেইটি কিন্তু এগিয়ে রয়েছে ভোটের মাঠে এবং এরপরেই জামাতের অবস্থান রয়েছে এবং জামাত সহ আর কি 11 দলীয় যে জোট তাদের অবস্থান রয়েছে। কিন্তু আমি আসলে একটু এই নির্বাচনের ফলাফলের বাইরে যে একটু একটা বিষয় সামনে রাখতে চাই, যেটি হচ্ছে যে ফেসবুকে এক ধরনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। কিছু আসন নিয়ে ফলাফল নিয়ে মানুষ কনফিউজড হয়ে রয়েছে এবং এখন নির্বাচন কমিশন যেই আসনগুলোর যেই কেন্দ্রগুলোর ভোটগুলো ঘোষণা করছে সেগুলো অনেকগুলোই 30টি, মানে কোনো একটি আসনের 30টি বা 35টি কেন্দ্রের ফলাফল তারা এখন ঘোষণা করছে। কিন্তু গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো রেজাল্টই অনেকে সামনে নিয়ে আসছেন। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ যারা এই নির্বাচন কমিশন বিট করেন তাদের যে সংগঠন, তাদের সভাপতি কাজী জাবেল আমাদের সাথে রয়েছেন। আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে নির্বাচন কমিশন এখন একটু আগে চাঁপাইনবাবগঞ্জের মাত্র 20টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জের ফলাফল গণমাধ্যমেও দেখছি অনেক মানে সেটি ধরেন আবার স্থানীয় পর্যায়ে বিভাগীয় কমিশনেরও নির্বাচনী ফলাফল ঘোষণা হচ্ছে, সেখান থেকে তো আমরা নিয়ে সাংবাদিকরা নিচ্ছি, কিন্তু এইখানে এত দেরি হয় বা এই পার্থক্যটা কেন হচ্ছে? আসলে আমি যেটা মনে করি সেটা হলো কয়েকটি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। প্রথমত হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তা হচ্ছে ফলাফল ঘোষণা করবেন, মানে প্রথম আপনি যদি বলি একটু রুট লেভেলে যদি বলি যে একটা নির্বাচনে প্রথম ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। এরপর তিনি ওই ফলাফল এনে সহকারী রিটার্নিং অফিসারকে দেন, যিনি ইওনো তাকে দেন। ইওনো ওই উপজেলার পুরো রেজাল্টটাকে কম্পাইল করে এনে ডিসি সাহেবকে দেন, যিনি রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছে। মূলত ফলাফল ঘোষণা করার কথা রিটার্নিং অফিসার, উনি হচ্ছে আইনত আপনার এটা ঘোষণার মালিক বা তাকে আইনত পাওয়ার দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে ঘোষণাটি করছে এটি আসলে আইনত নির্বাচন কমিশনের এই ঘোষণাটি করার কথা না। নির্বাচন কমিশনের ঘোষণা করার কথা হচ্ছে সরকারি গেজেট আকারে, অর্থাৎ এটা হচ্ছে গেজেট প্রকাশ করবে, এটা হলো নির্বাচন কমিশনের ম্যান্ডেট। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি 2018 সালের যে নির্বাচনী কালচার ছিল, যে কাউকে হারিয়ে দেওয়া কাউকে জিতিয়ে দেওয়া, ওই কালচার থেকে নির্বাচন কমিশন এভাবে রেজাল্ট ঘোষণা করতেছে। এবার তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। যে প্রশ্নটা আপনি করেছেন যে দুই জায়গায় দুই রকম রেজাল্ট কেন, সেটি হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তা যখন ফলাফল ঘোষণা করছে তখন ওই রেজাল্টটাকে আবার ঢাকায় পাঠানো হচ্ছে, ঢাকায় এসে আবার তখন এটাকে আবার আপনার এখানে আসতেছে, এখান থেকে ঘোষণা করা হচ্ছে। এই যে মাঝখানের সময়টা, এই সময়টা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন ওইখানে ধরেন একজন রিটার্নিং কর্মকর্তা 4টি 5টি বা 3টি আসনের রিটার্নিং অফিসার, কিন্তু নির্বাচন কমিশনকে 300 আসনের রেজাল্ট ঘোষণা করতে হচ্ছে। এর ফলে মাঝখানে যে আপনার যে গ্যাপ, এই গ্যাপের কারণে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনের আপনার যে কাজের যে দক্ষতা, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে ঘাটতি আছে। আমি একটু এবার সাংবাদিক পার্থক্য যে জানতে চাই, সেটি হচ্ছে যে এই আমরা যখন ফলাফল মানে ঘোষণা করি তখন তো আমরা আসলে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার মেসেজ দেখেই কি আমরা এটা করি, নাকি আমরাও একটা ভেরিফিকেশন করেই করি? কারণ এক এক গণমাধ্যমে একই সময়ে এক এক রকমের তথ্য দেখা যাচ্ছে। আসলে এখন তো গণমাধ্যমগুলো অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে আসছে। সেটা হচ্ছে যে আপনার অনেক সময় গণমাধ্যমগুলো যে রাজনৈতিক দলগুলোর যে আপনার নিজস্ব মাধ্যমে যে আপনার তথ্য সংগ্রহ করে, সেখান থেকে গণমাধ্যমগুলো নিউজ আপনার করছে, সম্প্রচার করছে। আরেকটা বড় বিষয় যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি তথ্য ছড়াচ্ছে। এটি আসলে কি, সামাজিক যোগাযোগ মাধ্যমটা হচ্ছে অনেকটা এরকম, ধরেন কেউ একজন বিএনপি সমর্থক, উনি বিএনপি প্রার্থী যে কেন্দ্রে ভালো করছে সেটাকে সে আপনার প্রচার করে বলছে যে অমুক প্রার্থী আগায় বা জয় হয়েছে। অপরদিকে ধরেন যিনি জামাতে প্রার্থী, উনি যেখানে আগায় আছে ওনার প্রার্থী, সেখানটা সে করছে, কিন্তু যেখানটা পিছিয়ে আছে সেটা আবার সে বলছে না। এই যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ফিল্টারিং করা, এটা নিজেরা নিজেদের মতো করে আপনার উপস্থাপন করছে। এখন যখন একজন মানুষ তার আপনার ফেসবুক স্ক্রল করতেছে, তখন সে দেখছে যে একই আসনে একবার এ জয়, একবার ওই জয়, একবার ওই যে একবার ওই যে, এই যে আপনার একটা পার্থক্য হচ্ছে, এই পার্থক্যের ফলে কিছু বিভ্রান্তি হচ্ছে মানুষ, আসলে কে জয় এই প্রশ্নটা থেকে আছে। তখন মানুষ আসলে খুঁজছে রিটার্নিং অফিসার কি বলছে। কিন্তু ওই যে বললাম আপনাকে, রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশন ফলাফল দিতে যে দেরি করছে, সেটার ভিতর দিয়ে মানুষের মাঝখানে এই যে সময়টা, সেখানে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির অবকাশ হচ্ছে এবং কোথাও কোথাও এটা নিয়ে ঝামেলাও হচ্ছে।
সাংবাদিক হিসেবে আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এবারের নির্বাচনটা একেবারে একটু অন্য রকমের নির্বাচন। এই নির্বাচনে সাংবাদিক হিসেবে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, কিংবা সংবাদ তথ্য প্রচার করার ক্ষেত্রে আপনি কতটুকু ক্রাইসিস ফেস করেছেন? এটা আমি দুইভাবে বলতে পারি। সেটা হচ্ছে যে সাধারণত আমরা অন্য নির্বাচনগুলোতে দেখেছি যে আপনার যে দল ক্ষমতায় ছিল তারা এক ধরনের বাধা সৃষ্টি করেছে, তাদের হয়ে প্রশাসন বাধা সৃষ্টি করতে, কখনো কখনো গোয়েন্দা সংস্থা বাধা সৃষ্টি করেছে। এবার আমরা ওই ধরনের বাধা পাইনি, কিন্তু এবার একটু ভিন্ন ধরনের বাধা আছে। সে বাধাটা হচ্ছে এই যে ধরেন আপনার ইলেকশন কমিশন সে টাইমলি রেজাল্ট দিচ্ছে না, তাহলে তার মানে আমি টাইমলি আপনার সম্প্রচার করতে পারছি না, এটা এক ধরনের বাধা। এছাড়া আপনার সারাদিনে যে আমি যতটুকু জানি সারা দেশে দু এক জায়গায় আমাদের সাংবাদিক আক্রান্ত হয়েছেন, সম্ভবত ফেনীর হাতিয়াতে মনে হয় হয়েছেন, আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, এর বাইরে আপনার খুব বেশি যে এবার আক্রান্ত খবর পাওয়া এমন না। আমরা মনে হচ্ছে যে অন্যান্য নির্বাচনে এটা নির্বিঘ্নে মোটামুটি কভার করা গেছে। ধন্যবাদ আপনাকে। এবার একটু ফলাফল যেহেতু বলছিলেন, সুতরাং ফলাফলের কিছুটা ইঙ্গিত আপনাদেরকে দিতে হয়। আমি আগেই বলেছি যে এই মুহূর্তে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন। তাদের দলের চেয়ারম্যান তিনি নির্বাচিত হয়েছেন এবং বগুড়ার সব আসনেই বিএনপির জয় হয়েছে। এর বাইরে তিনি ঢাকা 17ও তো জয়লাভ করেছেন। এই খবর আপনারা সবাই ইতিমধ্যে জানেন। এর বাইরে সিরাজগঞ্জ 3-এ বিএনপির প্রার্থী আইনুল হক বিজয়ী হয়েছেন এবং তিনি ভোট পেয়েছেন 1,73,430টি। পিরাজপুর 1 আসনে দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি জয়লাভ হয়েছেন, তিনি পেয়েছেন 1,27,000 ভোট। তার প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু 1,01,000 ভোট পেয়েছেন। রংপুর 1, শিবচড়া, গঙ্গাচড়া এবং আংশিক রংপুর সিটি, এটি একসময় হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির সাবেক প্রতিষ্ঠাতা, সাবেক চেয়ারম্যান প্রতিষ্ঠাতা, তিনি নির্বাচন করতেন। পরে আরো অনেকেই নির্বাচন করেছেন জাতীয় পার্টির প্রথম সারির নেতারা। সেই আসনটি আসলে এবার হারিয়েছে তারা এবং সেখানে জামাতের জয় হয়েছে। রংপুরে কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তারও জয় হয়েছে। এর বাইরে আমরা বলতে পারি যে নারায়ণগঞ্জে 1-এ দীপু ভূঁইয়া তিনি এগিয়ে জিতেছেন। ময়মনসিংহ 8-এ বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহ মাজেদ বাবু জিতেছেন। নাটোরে বিদ্রোহী প্রার্থীকে হারিয়ে বিএনপি জয় পেয়েছে। মুন্সিগঞ্জে 2-এ ধানের শীষ জয় হয়েছে এবং এখানে প্রার্থী ভোট পেয়েছেন 1,19,836। এইখানকার জয়ের হিসাবটা আমাদের কাছে এভাবেই রয়েছে। তবে ঢাকার বেশ কিছু আসনের নির্বাচনী ফলাফল এখনো নিশ্চিত করা যায়নি এবং সেটি অপেক্ষা রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাত 1:30টার সময় কিন্তু এই নির্বাচনের যারা বিরোধী জোটে রয়েছেন তাদের পক্ষ থেকে জামাত ইসলামের ব্রিফিং হয়েছে। এবার এনসিপি পক্ষ থেকে একটি ব্রিফিং ডাকা হয়েছে। তো এখানে ফলাফলের এই যে অবস্থান এখন আপাতত কিছুক্ষণ চুপ রয়েছে, ফলাফল বলা কিছুক্ষণ পরে হয়তো আবারও শুরু হবে, একটু বিরতি হয়তো বা তারা নিয়েছেন। কিন্তু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু এখান থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হচ্ছে এবং 21 টেলিভিশন এই রিটার্নিং কর্মকর্তাদের বার্তার উপর ভর করে আপনাকে যে স্কোরটি আপনি দেখছেন, যে সংখ্যাটি আপনি দেখছেন, সেই সংখ্যাটি দেখাচ্ছে। সেতু, আপনাকে ধন্যবাদ। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদাত হাবিবি সেতু।